দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে আদালতের বিকেন্দ্রীকরণ, বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালতের সম্প্রসারণ। অন্যদিকে হচ্ছে জরুরি অবস্থা জারির বিধান বিষয়ে। আমরা নীতিগতভাবে সবসময় বলে এসেছি যে ন্যায় বিচার অত্যন্ত জরুরি এবং রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং এই ক্ষেত্রে আদালতের বিকেন্দ্রীকরণ বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালত নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই কারণে যে জেলা শহরে আদালত থাকার কারণেই আমাদের দেশের জনগণের যারা বিভিন্নভাবে গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা বিভিন্ন মামলার ক্ষেত্রে অভিযুক্ত হন অথবা মামলায় জড়িয়ে পড়েন, তারা নানাভাবেই একটা হয়রানির শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদেরকে অনেক সময় জেলা শহরে গিয়ে বেশ অনেকটা সময় থাকতে হয়, নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সে কারণে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেইটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা বিধানের ক্ষেত্রে আমাদের মতামত আমরা দিয়েছি, যেহেতু বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে জরুরি অবস্থার বিধান রয়েছে, বিশেষভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্নে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে জরুরি অবস্থার যে একটা বিধান সেটা থাকা প্রয়োজন, সেটার পক্ষে আমরা সম্মতি দিয়েছি। কিন্তু একই সাথে যেটা আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় দেখেছি, এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা বন্ধ করতে হবে। এবং জরুরি অবস্থায় আসলে মানে জনগণের যে অধিকার, সেই অধিকার যথাসম্ভব অক্ষুণ্ণ রাখতে হবে। কোন কোন অধিকার আসলে রক্ষা হবে, সুনিশ্চিতভাবে রক্ষা করতে হবে, কোন কোন অধিকারগুলো জরুরি অবস্থা বিধানের মধ্যে স্থগিত করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া আসলে এই যে ঢালাওভাবে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার মতো জরুরি অবস্থার অধিকার আসলে জনগণের জন্য একটা নিপীড়নমূলক ব্যবস্থা হিসেবে হাজির হয়, সেই ক্ষেত্রে সেটা আমাদের গণতান্ত্রিক সংবিধানে কার্যকর হবে না। আমরা আশা করি আমরা আরও ঐক্য জায়গায় পৌঁছাতে পারবো এবং একটা জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো। জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় বিধৃত আছে। এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে। এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে, ইত্যাদি বিষয় আছে। এবং এর সাথে আরও 2-3টা ধারা সংযুক্ত করার প্রস্তাব ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে, আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে, নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তা আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে, কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে। এই বিষয়ে হয়তো সংবিধানের এই সমস্ত আর্টিকেলের অনুবলে আইনও প্রণয়ন করতে হতে পারে, তো সেগুলো সেখানেই বিবেচনা করা হবে। তো সুতরাং এই বিস্তারিত পর্যায়ে না যেয়ে আজকে 2টা বিষয়ে একমত হওয়া গেছে। সেটা হলো জরুরি আইনের বিষয়ে, জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলীতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি, যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়, সেই বিষয়ে সবাই একমত হয়েছে। বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরও একদিন আলোচনা হতে পারে বা নাও হতে পারে, তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে, এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে, আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। আমরা যেটা দেখেছি অতীতে আসলে জরুরি অবস্থায় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা 74 সালে
কিংবা সামরিক শাসন আমলে 90-এর আপনার 86-87 দুবার, আর লাস্ট 3বার তো আমরা দেখলাম সেই সময় সরকারের পতন হয়ে গেছে যখন তারা নাগরিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে। সেই বিবেচনায় আমরা যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময় একটা নতুন সেটেলমেন্টের কথা ভাবছি, সেই জায়গা থেকে আমরা এটা পরিষ্কার করে বলছি যে জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকারের ক্ষেত্রে কতটুকু আসলে খর্ব করা হবে কিংবা কতটুকু বজায় থাকবে, এইটার একটা মাত্রা থাকা দরকার। সেই আলোচনাটি আজকে যেহেতু আগায়নি, আমরাও ওইভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। এটা ব্যতীত যে এটা প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে এটাই বাস্তবায়ন করা হবে, সেই বিষয়ে আমরা একমত হয়েছি। আশা করি সামনের আলোচনাগুলোতে আরও বিভিন্ন ক্ষেত্রেই একমত হওয়া যাবে। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের কার্যক্রম বিস্তৃত করা, স্থায়ী বেঞ্চ স্থাপন করার বিষয়ে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। আমরা দেখি বাংলাদেশের মানুষেরা বিচার প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। এমন দূরবর্তী অনেক উপজেলা রয়েছে যেগুলোতে আসতে গিয়ে মানুষের অনেক কষ্ট হয়, বিচার প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় পড়তে হয় এবং অর্থ কষ্টসহ থাকার কষ্ট, নানাবিধভাবে হয়রানির মুখে পড়তে হয়। সে জায়গায় অধস্তন আদালতকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা, সম্প্রসারণ করার এই প্রস্তাবের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। ইতিপূর্বে যখন ঢাকার বাইরে হাইকোর্টের শাখা স্থানান্তর করা হলো, সে সময়টাতেও গুটি কতক ব্যক্তি, গুটি কতক আইনজীবী বা বিচারপতি তাদের স্বার্থের কারণেই এমন জনকল্যাণমুখী একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করা সম্ভবপর হয় নাই। আমরা 3 দশক আগের পরিস্থিতিতে এখন বিরাজ করছি না। নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর এখানে উত্থান ঘটেছে। মানুষেরা নতুনভাবে বাংলাদেশটাকে সাজানোর স্বপ্ন দেখছে। মানুষের দোরগোড়ায় বিচারের ব্যবস্থাপনা নিয়ে যেতে হবে, মানুষেরা সহজে বিচার প্রাপ্তি করতে পারবেন, এটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমরা মনে করি বাংলাদেশের আইনজীবীরা, বাংলাদেশের বিচারপতিরা তারা ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থের প্রতি তারা অবশ্যই মনোযোগী হবেন এবং ঐক্যমত্য কমিশনে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের সকল নাগরিক তারা সকলে এটার সঙ্গে একমত এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।